পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে পর্যাবৃত্ত গতিটা জিএস এক্সামের জন্য অন্যতম। এইখান থেকে প্রশ্ন আসবে তো আসবেই। অন্য অন্য চ্যাপ্টারে আছে হয়তো বা বেশি 2 থেকে 3টা প্রশ্ন থাকতেই পারে। সব চ্যাপ্টারে ভর্তি পরীক্ষায় প্রতি অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে কম অথবা বেশি হয়ে থাকে কোনো কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে। কিন্তু এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রতি বছরে একটা ধারাবাহিকভাবে প্রশ্ন আসে। তাহলে চলো দেখা যাক কি কি প্রশ্ন আসতে পারে এই বছরের পরীক্ষায়। তো ম্যাথমেটিক্যালি তোমরা যে প্রশ্নগুলো সলভ করো, দেখো পর্যায়কালে শতকরা পরিবর্তন। তো এই যে পর্যায়কালে শতকরা পরিবর্তন মানে কি, দেখা যায় যে পর্যায়কাল ছিল 50%, পর্যায়কাল 50% বাড়াতে হলে সরলদৈর্ঘ্যের যে কার্যকরী দৈর্ঘ্যতা পরিবর্তন হবে, এই রিলেটেড একটা প্রশ্ন আসে। তো এই টাইপের প্রশ্নগুলো দেখো স্ক্রিনশটে তোমাদের যে এই ভিডিওর মধ্যে নিচে আমার নিচে এই সাইডে লক্ষ্য করে দেখো যে আমি তোমাদের এই ছবিগুলো দিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমরা এই ক্ষেত্রে সলভ করবা, ঠিক আছে? তো এই টাইপটা ভালো করে বুঝে যাবা, ঠিক আছে? এরপরে দেখো স্প্রিং ধ্রুবক সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো এই স্প্রিং ধ্রুবক সম্পর্কিত গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, কোনগুলো প্র্যাকটিস করে যাবা। এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাবা। প্র্যাকটিস করার সময় খুব ঠান্ডা মাথায় দেখে যাবা, কারণ হচ্ছে তুমি যদি প্রশ্ন এইখানে ভালো করে বুঝে না যাও, পরীক্ষার হলে কিন্তু আর সেই জিনিসটা আর ধরে রাখতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র মুখস্থের মতো করে যাবে না, বুঝে যাবা টাইপটা, কারণ এই টাইপের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এই জন্য বলছি। তো যেগুলো দিচ্ছি তুমি সেগুলো ঠান্ডা মাথায় একটু ভালো করে দেখে যাবে। তারপর দেখো পর্যায়কাল নির্ণয়। সাধারণত সেকেন্ডগুলোকে বিভিন্ন প্রশ্ন থেকে সেক্ষেত্রে বলে পর্যায়কাল কত। তো পর্যায়কাল বিভিন্ন দিক থেকে পর্যায়কালের প্রশ্নটা এসে থাকে, সেই পর্যায়কালের প্রশ্নগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমরা সেগুলো একটু দেখে নেবা, ঠিক আছে? তারপর দেখো লেখচিত্র। লেখচিত্রগুলো আমি একটু করিয়ে দিচ্ছি কি কি। তো লক্ষ্য করে দেখো এখানে তরঙ্গের একটা সরণ দেয়া আছে, ঠিক আছে? এখানে ওমেগা এই থিটার পরিবর্তে কিন্তু এটাও থাকতে পারতো, ওমেগা টি প্লাস ডেল্টা, আমরা এইভাবে কিন্তু লিখতে পারতাম থিটার পরিবর্তে। তো যাই হোক, যদি এরকম দেয়া থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে কি হবে, তোমার এই গ্রাফটা হবে এরকম ভাবে, এই গ্রাফটা হবে অর্থাৎ সাইনের গ্রাফ। এটা সরণের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ। কিন্তু যদি এটাকে আমরা অন্তরীকরণ করে dx বাই dt করে দেই, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে? সময়ের সাপেক্ষে যদি আমরা এখানে অন্তরীকরণ করি, ধরো যে এখানে ওমেগা টি আছে, তাহলে এই গ্রাফটা কিন্তু এরকম থাকবে না। তখন এটা কি, এখানে কি আসবে, cos, সাইনের পরিবর্তে কি হবে, অন্তরীকরণ করলে cos আসবে। আর cos এর গ্রাফটা কেমন হয়ে যাবে তাহলে, cos এর গ্রাফ কিন্তু হয়ে যাবে এরকম, cos এর গ্রাফ হয়ে যাবে কি এরকম হয়ে যাবে। অর্থাৎ এটা এখান থেকে শুরু হবে, মূলবিন্দু থেকে শুরু না হয়ে শুরু হবে এখান থেকে। এখন যদি তুমি এটাকে আবার একটা অন্তরীকরণ x এর সাপেক্ষে আবার সময়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করো, dx স্কয়ার ডিভাইড হচ্ছে dt স্কয়ার, তখন কিন্তু এই যে cos ছিল হয়ে যাবে কি মাইনাস সাইন, cos টা কি হয়ে যাবে মাইনাস সাইন। আর মাইনাস সাইন যদি হয়ে যায় তখন কিন্তু গ্রাফটা হয়ে যাবে কি, ত্বরণের গ্রাফটা হবে নিচের দিক থেকে উপরের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে, এরকম ভাবে তোমরা গ্রাফটা আঁকতে পারো, ঠিক আছে? এই যে দুইটা, এখানে দুইটা তরঙ্গ দিয়েছি আমি, এই দুইটা তরঙ্গের ক্ষেত্রে যদি বলে দশা পার্থক্য কত, একটু লক্ষ্য করে দেখো, একটা সাইন আর একটা কস। তো সাইনের ক্ষেত্রে হচ্ছে এটা, ঠিক আছে? আর কসের ক্ষেত্রে শুরু হবে কি, কসের ক্ষেত্রে শুরুটাই হবে হচ্ছে এরকম ভাবে। সো একটু লক্ষ্য করো, এখানে 0 আর এখানে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। এটা আছে কত ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, আর এখানে এটার জন্য কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। তো এদের দশা পার্থক্য কত আছে, π/2। তো মনে রাখবে কসের গ্রাফটা এখান থেকে শুরু হবে আর সাইনের গ্রাফটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আমরা 4টা সূত্র জানি, তাই না? তার মধ্যে প্রথম সূত্র, একটা সূত্র হচ্ছে, দ্বিতীয় সূত্র হচ্ছে t সমানুপাতিক √l। এই t সমানুপাতিক √l যে সূত্রটা, এই অনুযায়ী কিন্তু এই পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে এরকম। মূলবিন্দুগামী সরলরেখা, এটা কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা। আর আরেকটা জানি, তৃতীয় সূত্রটা আমরা কি জানি যে t সমানুপাতিক 1/√g, 1/√g। এইটার গ্রাফটা হচ্ছে কেমন, আমরা রেখে দিয়েছি, এটার গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? যেখানে এটা হচ্ছে t স্কয়ার আর এখানে এটা হচ্ছে g, ঠিক আছে? যে t স্কয়ার ভার্সেস g অর্থাৎ সরল কার্যকরী পর্যায়কাল এবং ত্বরণের মধ্যে সম্পর্কযুক্ত যে গ্রাফ সেটা হচ্ছে এরকম, আর পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্কযুক্ত যে গ্রাফ সেটা হচ্ছে সরলরেখা, ঠিক আছে? মূলত এইগুলো হচ্ছে আমাদের এইটার জন্য, এই অধ্যায়ের জন্য মানে হচ্ছে সূত্র। এছাড়াও তোমরা আরেকটা আছে, স্প্রিং যেহেতু এখানে আছে, তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি ½ k x², বিভব শক্তি ½ k x²। এই যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির যে গ্রাফটা, এটাও কিন্তু সেম ভাবে হবে। এই গ্রাফটা কিন্তু আমরা এইভাবেই আঁকতে পারবো, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু তোমরা আঁকতে পারবে, যে এই ক্ষেত্রে তোমরা যে এইদিকে তুমি যদি বিভব শক্তি দাও, এদিকে তুমি যদি x² দাও, তাহলে কিন্তু এরকম ভাবে একটা গ্রাফ আঁকতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের সূত্রগুলি অনেক কাজে লাগে, যেমন আমরা জানি 2π√l
এল বাই জি। আমরা এই সূত্রটা মনে রাখবো। তারপর আমরা জানি 2 পাই রুট ওভার এম বাই কে, এই দুটো সূত্র আমরা জানি, তাই না? তো এই সূত্র আমাদের কাজে লাগবে। তারপর ত্বরণের সূত্র কি জানি আমরা? এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, একটা সূত্র জানি। বাইটাকে সর্বোচ্চ যদি বলি তাহলে ওমেগা স্কয়ার এ, সর্বোচ্চ ত্বরণ হচ্ছে ওমেগা স্কয়ার এ, ম্যাক্সিমাম যেটা হয়, ঠিক আছে এইটা। তারপরে আমরা কিন্তু ত্বরণের আরেকটা জিনিস জানি, আর অন্তরীকরণ এদের ত্বরণ, এই যে এদের অন্তরীকরণ সমীকরণ কি জানি আমরা? ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণ থেকে আমাদের ম্যাথ আসে, হ্যাঁ, এখানে মান দিয়ে দেয়, এখানে এরকম দিয়ে দেয়। ধরো যে এখানে আছে 10, বলো 10, আর এখানে দিয়ে দিলে হচ্ছে ধরো যে 100, এত সমান এত। তুমি বলো এখানে কৌণিক কম্পাঙ্ক কত, বলো এখানে কৌণিক কম্পাঙ্ক কত। তো যদি কৌণিক কম্পাঙ্ক চাই এই সূত্র থেকে, তাহলে তোমাকে আদর্শ সূত্রটা মনে রাখতে হবে। আর আদর্শ সূত্রটা হচ্ছে কি, এইখানে কোনো কিছু সহগ থাকতে পারবে না, এই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের সাথে কোনো সহগ থাকতে পারবে না। যদি থাকে সেক্ষেত্রে তুমি এই যত থাকবে তত দ্বারা ভাগ করে দেবে। তাহলে এখানে 10 আছে মানে আমি 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে কি হবে? এখানে 1 হয়ে যাবে, আর এখানে ভাগ করলে কত হবে? এখানে 10 হবে। তাহলে এখন আমার একটা আদর্শ ফরম্যাট চলে আসছে। এই আদর্শ ফরম্যাটটা আসার পরে তোমার যে কাজটা করতে হবে, এই অংশটা চিন্তা করতে হবে। এটা কি? এটা হচ্ছে আসলে ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে কত? ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল কত আছে এখানে তোমার? 10x। কত আছে? 10x। একটু ভালো করে দেখো। তার মানে এইটুকু সময় কি আছে? ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল আছে 10x আছে। তাহলে x আর x কাটা, তাহলে ওমেগা স্কয়ার কত আছে? 10। সুতরাং ওমেগা সমান কত আছে? √10। তার মানে কৌণিক কম্পাঙ্কের মান হচ্ছে এত, ঠিক আছে? কৌণিক কম্পাঙ্কের মান হচ্ছে √10। এইভাবে তোমরা এই সূত্র থেকে ম্যাথ করতে পারবে, এবং এইটা দিয়েও কিন্তু বিগত বছরের প্রশ্ন আসছে। তাছাড়া দেখো ত্বরণ এইটা, এখন এইটা ছাড়াও আমাদের আরো সূত্র আছে। যেমন আমরা এইখান থেকে শিখছি সরণের ক্ষেত্রে আমরা কি শিখেছি? সরণ শিখেছি হচ্ছে a sin ওমেগা t ধরো, এটা হচ্ছে সরণের ক্ষেত্রে। সরণের একটা এটা ধরো x1, এটা হইতে পারে সরণের ক্ষেত্রে a cos ওমেগা t, এটা কিন্তু হইতে পারে। কিন্তু তুমি যদি এটা সরণ ধরো তাহলে এটার বেগ কি হবে? তাহলে এটার বেগ হবে হচ্ছে ওমেগা a sin ওমেগা t। আর এটা যদি তুমি সরণ ধরো তাহলে ত্বরণটা হবে হচ্ছে a সমান, a অনুযায়ী ত্বরণ হবে হচ্ছে a সমান মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t। এটা হচ্ছে সরণের সমীকরণ, এটা বেগের সমীকরণ, এটা হচ্ছে তার ত্বরণের সমীকরণ। আর এইটা তুমি যদি সরণ ধরো তাহলে এটার বেগ হবে কি? তাহলে এটার বেগ মাইনাস ওমেগা a sin ওমেগা থিটা। তাহলে ত্বরণটা হবে কি? মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা থিটা। অর্থাৎ a অনুযায়ী তোমার সরণ বেগ ত্বরণ এটা, আর a অনুযায়ী তার সরণ বেগ ত্বরণ হচ্ছে এইটা, ঠিক আছে? তো সূত্রগুলি মনে রাখবা, সূত্র কিন্তু এটা থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, স্প্রিং দ্রবকের ক্ষেত্রে মাত্র লিখে দিয়েছিলাম তোমাদের যে সূত্রটা, যে কে আমরা জানি যে বিভব শক্তি বা স্থিতিস্থাপক সূত্র হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার, ঠিক আছে? আর স্প্রিংটাকে ছেড়ে দিলে একটা গতি সৃষ্টি হবে, সেই গতি শক্তিটা কি জানি আমরা? এই স্প্রিং এর গতি শক্তিটা হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার। অনেক সময় এই দুইটার সম্পর্ক দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে, কারণ একটা স্প্রিং এর যে পরিমাণ শক্তি জমা থাকবে তার পুরোটা কিন্তু গতিশক্তিতে রূপান্তর হবে। তখন এই সঞ্চিত শক্তি আর গতিশক্তি কি দুইটা সমান, আর সঞ্চিত শক্তি গতিশক্তি সমান হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু ম্যাথ দিতে পারে বা দেয়, আসছে কিন্তু বিগত বছরে। আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখো আমাদের আর কি কি বাকি আছে। আমরা পর্যায়ক্রমিক সূত্র জানি, 2 পাই বাই ওমেগা জানি। কি কি জানি? 2 পাই বাই ওমেগা। আচ্ছা, আর বেগের ক্ষেত্রে আমরা জানি বেগের আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে যে কোনো সময় বেগের সমীকরণ। আর সর্বোচ্চ বেগের সমীকরণ হচ্ছে বি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ হবে, ঠিক আছে? বি ম্যাক্সিমাম সমান ওমেগা, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। কারণ আমি কেন এগুলো লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু সূত্রগুলি মনে রাখতে হবে, কারণ সূত্র দিয়ে ডিরেক্ট কিন্তু আসে নিচের কোনটি সঠিক, বা বলে দিতে পারে যে কোন একটা সরল দোলকের ভর কার্যকরী দৈর্ঘ্য এ এবং সূত্র জি হলে নিচের কোন এই এল এবং জি সম্পর্কিত সমীকরণ নির্দেশ করে, নিচের কোনটি এল এবং জি সম্পর্কযুক্ত সমীকরণটা নির্দেশ করে। অথবা এখানে বলে দিতে পারে যে পর্যায়কাল হচ্ছে টি এবং কম্পাঙ্ক ওমেগা হলে নিচের কোন সমীকরণটির সাথে সম্পর্কযুক্ত, এই রাশিগুলি মানে বিভিন্নভাবে আসতে পারে। তো সমীকরণ সরাসরি আরেকটা সূত্র আছে দশা, তো দশা কি জানি আমরা? 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, এটা হচ্ছে দশা। যেখানে এটা কি আমাদের
এটা হচ্ছে পদ পার্থক্য, এটা হচ্ছে 10 সমীকরণ আর এটা হচ্ছে পদ পার্থক্য। তো 10 আর দিয়ে ডিরেক্ট ম্যাথ আসে, এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ আসে, সো এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? তো আমরা এই রিলেটেড কিছু প্র্যাকটিস করে দেখি, ম্যাথ প্র্যাকটিস করে দেখি। আর ম্যাথ প্র্যাকটিস করার আগে কিছু নিয়ম দেখো। আমরা সরলরেখার সূত্রগুলো থেকে আমরা জানি t সমান থেকে √l, আর এইখান থেকে কিন্তু আসে লিখতে যায় t2/t1 সমান হচ্ছে √l2/l1। এখানে বলে দেয় যে সরলরেখার দুটো দ্বিগুণ হলে পর্যায়কাল কত হবে। দ্বিগুণ করলে পর্যায়কাল হবে অর্ধেক, √2 হবে, তাই না? √2। যদি এটাকে 4 গুণ করা হয় তাহলে পর্যায়কাল হবে 2 গুণ। যদি কার্যকরী দৈর্ঘ্য 16 গুণ করা হয় তাহলে পর্যায়কাল হবে কত? 4 গুণ। তো এইভাবে কিন্তু ম্যাথ আসে। আবার এটা বলতে পারে পর্যায়কাল দ্বিগুণ করা হলে কার্যকরী দৈর্ঘ্য কত? তাহলে 4 গুণ হবে। পর্যায়কাল 4 গুণ করা হলে কার্যকরী দৈর্ঘ্য কত? 16 গুণ। পর্যায়কাল 3 গুণ করা হলে কার্যকরী দৈর্ঘ্য কত? 9 গুণ। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, আর এটা আমরা এই সূত্রের সাহায্যে ডিরাইভ করতে পারব, ঠিক আছে? আরেকটা সূত্র জানি, পর্যায়কাল আমরা এই অভিন্ন সূত্রটার সাথে 1/√g, এইটা দিয়েও লেখা যাবে। এইটা দিয়ে কিভাবে লিখবা? t2/t1 সমান হচ্ছে √g1/g2। এক্ষেত্রে বলতে পারো যে পর্যায়কাল যদি তোমার যদি এখানে অভিকর্ষ ত্বরণ 3 গুণ করা হয়, 9 গুণ করা হয়, তাহলে পর্যায়কাল হবে 1/3। 1/3 9 গুণ করা হলে কি হবে? 1/9 √, আছে। যদি 9 গুণ করা হয় এটাকে, তাহলে দেখো এটা হবে হচ্ছে 1/9 √, আছে, আর √, তুলে দিলে কত হবে? 1/3, মানে 1/3 হবে। যদি অভিকর্ষ ত্বরণ 16 গুণ করা হয় তাহলে পর্যায়কাল হবে 1/4। আবার এটাও বলতে পারি পর্যায়কাল 4 গুণ করলে এটা কত হবে? 1/16 গুণ, 1/16, 16 ভাগের 1 ভাগ হবে। যদি পর্যায়কাল 10 গুণ করা হয় তাহলে 100 ভাগের ত্বরণ হবে কি? 100 ভাগের 1 ভাগ হবে। তো এই রকম ভাবে তোমরা এখান থেকে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবে, এই দুইটা দিয়ে, ঠিক আছে? আরেকটা আমরা কি জানি এখানে, যে আমরা যে বিভব সূত্রের ক্ষেত্রে জানি half of kx²। তো সরল দ্বিগুণ করলে কত হবে? সঞ্চিত শক্তি হবে 4 গুণ। সরল যদি 4 গুণ করা হয় তাহলে সঞ্চিত শক্তি হবে 16 গুণ। সরল যদি অর্ধেক করা হয় তাহলে এটা হবে কত? অর্ধেক করলে এটা কত হবে? 1/4 হবে। এইরকম ভাবে আমরা এগুলো দিয়ে, যে এগুলো এখানে ইউ যে আছে, হ্যাঁ, তাহলে u2/u1 এটা দিয়ে সূত্র লেখা যায়, দেন x2/x1 হোল স্কয়ার, এভাবে কিন্তু এটা দিয়ে সূত্র লেখা যায়। আবার স্প্রিং ধ্রুবক দিয়ে লিখতে পারো যে u2/u1 সমান হচ্ছে k2/k1, এটা দিয়েও তুমি লিখতে পারো। এটা দিয়ে কিভাবে লিখবা? যে স্প্রিং যদি দ্বিগুণ করা হয়, স্প্রিং ধ্রুবক দ্বিগুণ করা হলে বিভব শক্তি দ্বিগুণ হবে। স্প্রিং ধ্রুবক যদি 4 গুণ করা হয় তাহলে বিভব শক্তি 4 গুণ হবে। স্প্রিং ধ্রুবক যদি 10 গুণ করা হয় তাহলে বিভব শক্তি হবে 10 গুণ। এরকম ভাবে তোমরা সূত্র দিয়ে ভেঙে ভেঙে ম্যাথ করার চেষ্টা করবা, কারণ অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ আসে না। এই সূত্রের ভেতরে যে সম্পর্কগুলি আছে সেই সম্পর্ক থেকে কিন্তু ম্যাথ আসে। সো এইটাতে কিন্তু বলে দিচ্ছি যে d²x/dt² প্লাস হচ্ছে ω² x = 0, এই সমীকরণটি ম্যাথ প্র্যাকটিস করা যাবে, ঠিক আছে? এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। আমি এখানে শতকরা পর্যায়কালের যে শতকরা পরিবর্তনটা আছে সেই রিলেটেড আমি একটু প্রশ্ন সলভ করাচ্ছি। একটি দোলকের পর্যায়কাল 40% বাড়ালে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে এখানে কত আছে? 40% বাড়াতে বলছে, তাই না? তাহলে নতুন যেটা হবে, নতুন কার্যকরী দৈর্ঘ্য হবে কত? তাহলে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হবে del l সমান, এখানে কত পার্সেন্ট আছে? 40% আছে, তাই না? তোমার কাজ হচ্ছে এখান থেকে যেটা করতে হবে, 40% মানে তোমার যেটা কাজ হচ্ছে এখানে দেখো, এটা 1. এটা যত আছে এখানে 40 না, এটা বর্গ করবা। এখানে যত আছে এখানে 1.4 দিয়ে সব সময় এখানে যত আছে তার বর্গ করবা। আমি আবার বলছি, যত পার্সেন্টেজ থাকবে সেখানে এই দশমিক শূন্য বাদ শুধুমাত্র 1.4 দিবে, তার বর্গ করবা। বর্গ করে এইটা থেকে বিয়োগ করবা, ঠিক আছে? শর্টকাট। তাহলে কত পাচ্ছ এখানে? 14 মানে কত? 196, তাই না? -1, তাই না? 1 পয়েন্ট এত সমান সমান কত পাচ্ছ? 16.96L1 এত, অর্থাৎ পরিবর্তন হবে কত? 96, ঠিক আছে? এই যে 0.96 পাবা। এখন তুমি যদি এই প্রশ্নটা সমাধান করতে চাও, এই প্রশ্নটা তাহলে সমাধান করো। একটি সরল দোলকের পর্যায়কাল 20% বাড়ালে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তাহলে পরিবর্তন হবে কত? del l। আর del l মানে কত হবে? কত বলছি যে এখানে কত আছে? 20, তার মানে কি লিখব? 1.2 শূন্য বাদ এটার বর্গ মাইনাস কত দেব? 1 দেব, সমান সমান কত আছে? 12 144 -1, তার মানে কত আছে? 0.44। বাস, এইটাই হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, আমি আরেকটা দেই, যদি এখানে যদি ধরো 50 দিতাম, ধরো এখানে 50 দিলাম, 50% বাড়ানো আছে, যদি 50% বাড়ানো হতো তাহলে ম্যাথটা কি করতাম?
সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হতে ডেল এল সমান 50 আছে না, তার মানে কি লিখতাম 1.5, লিখতাম কত 1.5, আর 1.5 যদি লিখতাম আমরা তাহলে 1.5 এর উপর বর্গ যত আছে শুধু তো বাদে শুধু 5 এর আগে একটা দশমিক দিয়ে একটা 1 দিতে হবে -1, তাহলে 15 মানে কত 225, অর্থাৎ 2.5 -1 সমান কত পাচ্ছি তাহলে 1.25। তাহলে এইভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে। শুধুমাত্র এখানে যত থাকবে তা কি করব, এই যে শূন্য বাদ দিয়ে 1.5, এখানে আছে, এখানে 2 আছে, তারপর 1.2 এর বর্গ করে এক বাদ দিবা, ঠিক আছে। এইভাবে এই পার্সেন্টেজের ম্যাথগুলো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই শতকরা পরিবর্তনে কিন্তু এরকমও থাকতে পারে, যদি উল্টিয়ে দেয় একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 50% বাড়ালে পর্যায়কালের কি পরিবর্তন ঘটবে। আগে বলেছি যে কার্যকরী দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে, এবার বলছি পর্যায়কালে কি পরিবর্তন ঘটবে। তাহলে এই ম্যাথগুলো কেমন করবা, তাহলে দেখো এগুলো কিভাবে করবে। আমরা তো জানি t2/t1 সমান হচ্ছে √L2/L2/L1, তাই না। এত বড় করে করার দরকার না, তাহলে এইগুলো করব হচ্ছে কার পরিবর্তন হচ্ছে পর্যায়কালের। তাহলে t2 এখন কি করবে দেখো, রুট ওভার দিলে একটা, এই ক্ষেত্রে একটা রুট দিতে হবে, রুট কত আছে 150, তোমার কাজ হচ্ছে 1.5 দিবা, 50 সমান 1.5, বাস এখানে লিখবে হচ্ছে 3 শেষ। তারপরে এইটা হচ্ছে, এখন তোমার কি করতে হবে, এইটা মাইনাস হচ্ছে 1 দিবা, তাহলে পরিবর্তনটা পাবা। এখন এখানে রুট আছে কিন্তু, ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করে পাবা। সাধারণত এখানে কি আছে তোমার, এটা বিগ এখানে। তো এই ক্ষেত্রে যে প্রশ্নগুলি চায় যে তোমার একটা বাড়াইলে অপরটা চাইবে, যেমন তোমাকে যদি বলে যে এখানে দুইটা প্রশ্ন, এই ক্ষেত্রে প্রশ্নগুলি কি চায় দেখো। আমরা শুধু জানি t2/t1 সমান হচ্ছে √L2/L1, তাই না, L2/L1 সূত্র জানি এটা। আর তোমার কাছে জানতে চাইবে যে পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে, পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে। তাহলে তুমি এটা জানো যে এগুলো তুমি জানো, √L সম্পর্কটা হচ্ছে এটা। তো পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকরী দৈর্ঘ্য হবে কত, 4 গুণ। কেন 4 গুণ হবে, কারণ এটাকে দেখো L সমান কি t স্কয়ার না, তাহলে এই রুট তুলতে গেলে তো আমার স্কয়ার দিতে হবে। তাহলে পর্যায়কাল যদি দ্বিগুণ করো তাহলে কার্যকরী দৈর্ঘ্য হবে 4 গুণ, পর্যায়কাল যদি 4 গুণ করো কার্যকরী দৈর্ঘ্য হবে 16 গুণ, আর পর্যায়কাল 3 গুণ করলে এটা হবে কত 9 গুণ। এইভাবে এই প্রবলেমগুলো সলভ করবা। আবার এটা বলতে পারে যে যদি কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পর্যায়কাল কত, তো √2। যদি কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হয় পর্যায়কাল কত 2, যদি কার্যকরী দৈর্ঘ্য 9 গুণ করা হয় পর্যায়কাল কত 3। এরকম ভাবে আমরা এই সলভগুলো করব, অর্থাৎ এখানে দুইটাই চাইতে পারে, ঠিক আছে, একটা আরেকটার সাথে উল্টিয়ে করতে হবে। স্প্রিং ধ্রুবক সম্পর্কিত কিছু সমস্যা আমরা দেখি। তো আমি স্প্রিং ধ্রুবক সম্পর্কিত সমস্যা দেখছি। দেখো বলছে 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে স্প্রিং ধ্রুবকের মান কত। তাহলে এখানে দেখো সরণ দেয়া আছে, বল দেয়া আছে, খুব সহজে আমরা জানি যে F সমান হচ্ছে কি জানি আমরা kx, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে F হচ্ছে kx। সুতরাং k সমান কি জানি আমরা, বল বাই সরণ, এই তো হয়ে গেছে। এখন তুমি বলের মান 10 বসায় দাও, আর সংকোচন দেয়া আছে কত 10 সেন্টিমিটার, 10 কে অবশ্যই মিটার নিয়ে যাবা, লেখার সময় লিখব হচ্ছে 25 নিউটন ডিভাইড বাই 0.1, অর্থাৎ 250 কি আসবে নিউটন পার মিটার হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে এটা মিটার এনে বসাইতে হবে। এরপর দেখো এইটার ক্ষেত্রে দেখো, একটি স্প্রিং এ 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 2 সেন্টিমিটার প্রসারিত হয়, k এর মান কত। এগেইন একই সূত্র, আমরা জানি F kx, বা kx সমান কি জানি আমরা mg, F সমান কি জানি আমরা mg, কারণ ভর ঝুলিয়ে দিচ্ছে, তারপরে ওজন এখানে বল হিসেবে কাজ করবে। এখন তোমার k এর মানটা বের করতে হবে, তাহলে k সমান কি হবে, k সমান হবে হচ্ছে mg বাই x। m এর মান বসাতে 5 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8, আর ওটার মান দেয়া আছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার, বসায় দাও তাহলে পেয়ে যাচ্ছে। এইরকম ভাবে আমরা স্প্রিং ধ্রুবকের সমস্যাগুলি বের করার চেষ্টা করব। এখানে স্প্রিং ধ্রুবক চেয়েছে, তাই না, চাইলে সরণ চাইতে পারতো, যে যদি স্প্রিং ধ্রুবক এত হইতো, যদি বলে দিত টেনে x, এখানে এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারতো যে স্প্রিং ধ্রুবকের মানে এত হলে স্প্রিং এর কতটুকু সংকোচন বা প্রসারণ করবে, তো এই ক্ষেত্রে তোমার এইটা দুইটা জিনিস চাইতে পারে স্প্রিং ধ্রুবকে, এক হচ্ছে সংকোচন বা প্রসারণের মান অর্থাৎ x এর মান চাইতে পারে, আর দ্বিতীয়তে চাইতে পারে স্প্রিং ধ্রুবকের মান। সো এইখানে দুইটাই তুমি মাথায় রাখবা, সহজ সূত্র করে ফেলতে পারবে, ঠিক আছে। আর দুই একটা আমরা দেখি, একটু গুরুত্বপূর্ণ দিয়ে একটু গুরুত্ব আলাদা দেও। দেখো কি প্রশ্নটা, L দৈর্ঘ্যের এবং K স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 10টি খণ্ডে বিভক্ত করা হলো, ঠিক আছে। এখানে করা হলো স্প্রিং
স্প্রিং এর প্রতিটি টুকরা স্প্রিং ধ্রুবক কত? আমি ভালো করে লেখা হয়নি এখানে। স্প্রিং এর প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং এর প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে সেটা হবে হচ্ছে 10 কে। যদি সমানভাবে বিভক্ত করা হয়, মাথায় রাখতে হবে, সমানভাবে বিভক্ত করা হলে প্রত্যেকটা টুকরার যতগুলি টুকরা করবা তো প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক হবে তত গুণ। আগে ছিল কত? কে, এখন কে তত গুণ হবে যত টুকরা পরিণত করবে। তুমি যদি 20টা খণ্ডে বিভক্ত করো তাহলে নতুন প্রত্যেকটা টুকরার জন্য স্প্রিং ধ্রুবক হবে আগের 20 গুণ, আগেরটার 20 গুণ। যদি তুমি 15টা খণ্ডে বিভক্ত করো তাহলে আগে ছিল কে, তাহলে নতুন প্রতিটার জন্য হবে কত হবে? তাহলে নতুন প্রতিটার জন্য হবে 15 গুণ, অর্থাৎ 15 কে। আর যেহেতু এখানে 10টা খণ্ডে ভাগ করা হয়েছে এই জন্য এটার জন্য হয়েছে 10 কে। খুব ইজি প্রশ্ন, ঠিক আছে? শুধু একটু চিন্তা করো, কোনো চিন্তা করার দরকার নাই, কিন্তু চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের, তুমি কতটুকু প্র্যাকটিস করছো। দেখো এই একটা সমীকরণ দেওয়া আছে, অন্তরীকরণ সমীকরণ তরঙ্গে। এখানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে পর্যায়কাল কত, কম্পাঙ্ক কত। এখানে তোমাকে যদি বলে কৌণিক বেগ কত বা কৌণিক কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, সবগুলো বের করা যাবে। আমি এই সূত্র থেকে সবগুলো বের করে দিচ্ছি। দেখো তাহলে এইটা আসলে কি? এইটা হচ্ছে ওমেগা স্কয়ার x হচ্ছে এখানে আছে 9x, তাই না? এটা তাহলে x আর x কাটা, ওমেগা সমান কত দেয়া আছে? 3 দেয়া আছে। ওমেগা সমান যদি 3 পাও, 3 রেড পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা জানি কি পর্যায়কাল কি জানি? 2 পাই বাই ওমেগা। তাহলে কত হবে? তাহলে 2 পাই বাই 3 এত সেকেন্ড, তাই না? পর্যায়কাল। তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক জানি ওমেগা বাই 2 পাই। তাহলে কম্পাঙ্ক হবে কত? কম্পাঙ্ক হবে 3 ডিভাইড বাই হচ্ছে 2 পাই। এটা এত হার্টজ। সো এরকম ভাবে তোমরা কিন্তু এখান থেকে বের করতে পারবে। ওকে, এখন এখানে প্রশ্নটা দেখো, বলছে 10 সেন্টিমিটার বিস্তারে সরল চন্দ্রিত স্পন্দনে কোনো কণা সাম্যাবস্থা হতে কত দূরত্বে কণার স্থিতিশক্তি, কণার গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে। তাহলে এখানে কত দূরত্বে আমরা ধরে নিতে পারি? x দূরত্বে। তাহলে x দূরত্বে এখানে কণার সঞ্চিত শক্তি, যেহেতু সরল চন্দ্রিত স্পন্দনে অর্থাৎ স্প্রিং এর মতো দুলছে, তাহলে এর যে বিভব শক্তি সেটা হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার। আর এইটার মধ্যে গতিশক্তি হচ্ছে কত? তাহলে সমান হবে হচ্ছে হাফ অফ কে ইনটু হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। গতিশক্তি হচ্ছে হাফ অফ কে a স্কয়ার মাইনাস x স্কয়ার। শর্ত দিয়েছে যে এই বিভব শক্তি গতিশক্তির সমান হবে কত দূরত্বে? x দূরত্বে গতিশক্তি বিভব শক্তি হবে গতিশক্তির সমান। তাহলে আমরা এই হাফকে বাদ দিতে পারি, x স্কয়ার সমান এখানে পাচ্ছি। এটা কত দেয়া আছে? 10 মানে 100 বিস্তার মাইনাস হচ্ছে x স্কয়ার। তাহলে এই x স্কয়ার ইকুয়েশন হবে কত? 2x স্কয়ার ইকুয়াল হচ্ছে 100। তাহলে x স্কয়ার সমান কত হচ্ছে? 50। সুতরাং x ইকুয়াল হবে, আমরা যদি এখানে করি তাহলে 5√2। তাহলে x এর মানটা এত সেন্টিমিটার আসবে। সরণ হবে কত? এত সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে তোমরা এরকম ভাবে দেখো। এখন এইটা প্রশ্নটা এইভাবে না আছে তো আরেকটা বলতে পারতো যে এখানে 10 সেন্টিমিটার বিস্তারে সরল চন্দ্রিত স্পন্দনে কোনো কণা সাম্যাবস্থা হতে কত দূরত্বে কণার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দ্বিগুণ বা অর্ধেক, 1/3, 1/4 হবে, এরকম হয়তো। যেহেতু বলছে দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তি বিভব শক্তি যদি দ্বিগুণ হয় তাহলে হাফ ইনটু এটা গতিশক্তি বিভব শক্তি, এই যে বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমাদের এইভাবে প্রশ্ন আসবে, তাহলে এই 2 এইদিকে কাটা যাবে আর এইদিকে হাফ থেকে যাবে, এইদিকে কে আর এইদিকে কে কাটা যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে থাকবে। এবার এখন যেটা করতে হবে তোমার, এখানে হাফ তো আছে, এখানে এভাবে আছে না? তাহলে x স্কয়ার প্লাস হাফ অফ x স্কয়ার ইজ হচ্ছে 50, এরকম হবে। কারণ এখানে হাফ 50, হাফ x মানে 50 আর হাফ k x স্কয়ার, হাফ x স্কয়ার এই পাশে আনলে এটা, তাহলে হয়ে যাবে কত? 3x স্কয়ার বাই 2 সমান হচ্ছে 50। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 3x স্কয়ার ইকুয়াল হচ্ছে 100 পাচ্ছ। ঠিক আছে? তাহলে 100 যদি পাও, এখানে যদি বর্গমূল করে দাও তাহলে এই পাশে থাকে √3x আর ওই পাশে থাকবে কত? 10। সুতরাং x এর মান হবে 10/√3। তো এরকম ভাবে প্র্যাকটিস করবা। দেখো একটা প্রশ্নকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল থেকে চিন্তা করে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবা, ঠিক আছে? বিভিন্ন ভাবে সমাধান করার চেষ্টা করবা, একভাবে না, বিভিন্ন ভাবে ভাবতে হয় একটা প্রশ্নকে। তোমাদের প্রশ্ন বলা আছে এটা আদর্শ স্পিনের শেষ প্রান্তে একটি ভর t পর্যায়কাল নিয়ে অনুভব করতে আছে। একটা বস্তু t পর্যায়কাল শেষ অনুভব করতে হবে। স্পন্দনের বিস্তার দ্বিগুণ হবে, দূরত্ব কত হবে? বিস্তার দ্বিগুণ আর দূরত্ব কত হবে? আমরা বলছি এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ হবে, দূরত্ব কত হবে? ওকে, তাহলে এখানে বিস্তারটা দ্বিগুণ করতে বলা হয়েছে।
তো এই প্রশ্নের সমাধান করে তো মাথায় রাখবা যে পর্যায়ক্রম বিস্তারের বর্গের বর্গমূলের সমানুপাতিক। পর্যায়ক্রম হচ্ছে বিস্তারের বর্গমূলের সমানুপাতিক। তো তুমি যদি এই বিষয়টা মনে রাখতে পারো যে পর্যায়ক্রম বিস্তারের বর্গের বর্গমূলের সমানুপাতিক, তাহলেই কিন্তু তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে। কারণ যেহেতু বলছে বিস্তার দ্বিগুণ হবে, তাহলে কি হবে √2 অর্থাৎ এত গুণ হবে। বিস্তার হবে তো আগের বিস্তারের এত গুণ, আগের পর্যায়কালে এত গুণ, তাহলে হবে √2 × t √2 শোনো, সরল চন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E। সরল চন্দিতে আবার বলছি, সরল চন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E। তোমরা স্ক্রিনে দেখো, আমি দিয়ে দিচ্ছি। তো কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল চন্দিত গতিতে চলমান বস্তুটির মোট শক্তি কত? মোট শক্তি কত হবে? যেহেতু দ্বিগুণ করতে বলা হয়েছে, এখন শক্তির সাথে বিস্তারটা কি? বর্গের সমানুপাতিক। শক্তি এবং বিস্তার, যেহেতু বিস্তার দ্বিগুণ হবে, শক্তি হয়ে যাবে কত গুণ? 4 গুণ। শক্তি হয়ে যাবে আগের নতুন শক্তি হবে আগের শক্তির 4 গুণ হয়ে যাবে। বাস, সহজ একটা জিনিস, তাই না? তো মূল কথা হচ্ছে এইভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু পারি দেওয়ার। সো এই ক্ষেত্রে তোমরা সেকেন্ড দুলক আর কিছু আছে, সেকেন্ড দুলক পাহাড়ের গভীর নিলে অভিকর্ষ ত্বরণ কত, পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণ কত, তো এই রিলেটেড আরো কিছু প্রশ্ন তুমি নিজেরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি আমার মতো দিয়েছি, এতটা সময় আমি আসলে কি শেষ মুহূর্তে যথেষ্ট ব্যস্ত হয়ে পড়ছি, তোমাদের জন্য যে একদম সুচিন্তিতভাবে একদম ধারাবাহিকভাবে কাজ করতে পারবে এমনটা আসলে পারছি না। তো আমি চেষ্টা করতেছি তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, এই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে তোমাদের কতটুকু দেওয়া যায়, ঠিক আছে? আমি আমার ভিতর থেকে যতটুকু সম্ভব আমি বের করার চেষ্টা করেছি তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন তোমরা এগুলো দেখো, দেখে যতটুকু পারো চেষ্টা করে গ্যাদার করার জন্য এবং এটা কনসেপ্ট করার জন্য, যদি নিতে পারো আশা করি ভালো কিছু হবে। তো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আবারও বলছি, প্রতিটা সূত্র এবং প্রতিটা সূত্র ভেঙে শিখবা, ভেঙে, কারণ এই ভাঙা অংশ থেকে কিন্তু প্রশ্ন আসে, ডিরেক্ট সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসে খুব কম। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।